ফোনালাপ ফাঁসের আসল কাহিনী আজকে আপনাদেরকে বলবো, যেটা আপনারা কোনো জায়গা থেকে শুনেননি এখন পর্যন্ত। এই ফোনালাপগুলা ফাঁস কেন হলো, কি কারণে ফাঁস হয়, সেই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই আপনাদের সামনে। আসাদ আব্দুল্লাহ থেকে শুরু করে সকল ছাত্র সমন্বয়ককে বলছি, মেসি হঠাৎ করে গোল দিলে গোল হয় না, 11 জন খেলে মেসি বানাইতে হয়। অর্থাৎ তোমরা যদি মনে করে থাকো তোমরা 3 সপ্তাহে মেসি হইছো, তোমরা 3 সপ্তাহে রোনাল্ডো হয়ে গেছো, তোমরা প্রকাশ স্বর্গে বাস করছো। পরিস্থিতি এমন এক পর্যায়ে এসে ঠেকেছে যে সেই দিন আর খুব বেশি দূরে না, যেদিন সমন্বয়করা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গেলে তারা ধাওয়া খাবে রাজনৈতিক দলগুলোর হাতে। আর ডক্টর ইউনূস রাজনীতি বুঝে না কিছুই, এই সকল সমন্বয়কারীদেরকে অতিরিক্ত প্রিভিলেজ দিচ্ছে, অতিরিক্ত প্রিভিলেজ সব বিষয়। এই সমন্বয়কারী আর সমন্বয়কারী 16 বছর 17 বছর সংগ্রাম করেছে সব রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো। ওরা কি বসে বসে আঙুল চুষবে? ডক্টর ইউনূস ফিরোজ তাদেরকে অপান্ত। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন সেনাবাহিনী এবং সেনাপ্রধানের হাত ধরেই কিন্তু এই বাংলাদেশে আসতে চলেছে শেখ হাসিনা। মোহাম্মদ ডক্টর ইউনূসের মাথায় কিন্তু আকাশ পড়ার মতন অবস্থা। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতর মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। সেই সাথে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন শেখ হাসিনা কিন্তু একমাত্র পুলিশের উপর নির্ভর করে এই বাংলাদেশের টিকিট রয়েছিল। প্রিয় দর্শক বন্ধুরা, সেই বিষয় নিয়েও কিন্তু কথা বলেছে জাহিদ। বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক দেখে আসি। প্রশ্ন থেকে বাঁচার জন্য শেখ হাসিনা ভারত পালিয়ে গিয়ে চুপ থাকছেন না, মাঝে মাঝে কথা বলছেন। যদিও ডক্টর ইউনূস খুব স্পষ্টভাবে কয়েকদিন আগে পিটিআইকে বলেছেন তাকে ফেরত পাঠানোর আহ্বান জানানোর আগ পর্যন্ত যদি তিনি ভারতে থাকতে চান শেখ হাসিনাকে চুপ থাকতে হবে, কিন্তু তিনি চুপ থাকছেন না। তিনি কথা বলছেন ক্রমাগত, এবং গতকালই আমাদের সামনে একটা তার অডিও ক্লিপ, তার একটা কথোপকথনের ক্লিপ সামনে হাজির হয়েছে। যারা শুনেছেন তারা আবারও শুনতে পারেন। অসাধারণ বিনোদন তো বটেই, কিন্তু এই বিনোদন মনে হলে ওই কাজটা কেন করা হলো? তার আগে অবশ্যই প্রশ্ন করতেই পারেন, কাজটা কে করেছে? প্রাথমিকভাবে কেউ কেউ মনে করতে পারেন যে না, এটা বাংলাদেশের ইন্টেলিজেন্স করেছে। এখন সম্ভব কি? দূর থেকে আপনি কোন একটা ফোনে আড়ি পাচ্ছেন শেখ হাসিনার ফোন, বা শেখ হাসিনা যে ফোনে কথা বলবেন, এখন উনি ভারতে যে নাম্বারে কথা বলবেন সেটা জানার কথা না। আমেরিকাতে যার ফোনে কথা বলা হয়েছে যে ভদ্রলোকের, তার নাম্বারে আড়ি পাওয়া কি সম্ভব? আপনি জানলে হয়তো হইতে পারে, কিন্তু তারা তো কথা বলেছেন কতগুলো এনক্রিপ্টেড অ্যাপে। তাহলে কি বাংলাদেশের ইন্টেলিজেন্সের কাছে পেগাসাস জাতীয় কোনো সফটওয়্যার, মানে ম্যালওয়্যার আছে কিনা, এটা কথাবার্তা আছে যে তারা ওখানে ইন্টারসেপ্ট করতে পারে? তার চাইতে আরো সহজ একটা পথ বরং এটা, কারণ অডিও কলটার ধরন যেরকম, যেখানে আমেরিকার এন্ডে থাকা ভদ্রলোকের ভয়েসটা খুব ক্লিয়ারলি শোনা যাচ্ছে, যে উনি স্বাভাবিকভাবে ওনার যে ভয়েস যেমন তেমন। আর মানে পরিস্থিতি এমন এক পর্যায়ে এসে ঠেকেছে যে সেই দিন আর খুব বেশি দূরে না, যেদিন সমন্বয়করা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গেলে তারা ধাওয়া খাবে রাজনৈতিক দলগুলোর হাতে, বিশেষ করে বিএনপির হাতে। অলরেডি বিএনপির সাথে বিভিন্ন জায়গায় ঝামেলা শুরু হয়েছে। ইভেন ঢাকা থেকে যে সকল কেন্দ্রীয় সমন্বয়করা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাচ্ছেন, খোদ সার্জিস সহ অনেকে কিন্তু স্থানীয় যেই সমন্বয়ক তাদের বাধার মুখে পড়ছেন, গ্রুপিং এর মুখেও পড়ছেন। এখন এটার আসলে কারণ কি? এটার মেইন কারণ হচ্ছে সমন্বয় যে খেলাটা চলছে, এই খেলাতে মূল সমন্বয়কদের বাইরে একটা সমন্বয় টিম তৈরি হয়েছে। এখন যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না, সেক্ষেত্রে কেন্দ্রীয় কমান্ডকে স্থানীয় যারা লোকাল সমন্বয়ক নামধারী আছেন অথবা ছাত্ররা আছেন তারা সেটা মেনে নিচ্ছেন, আর এখানেই ঝামেলা পাকাচ্ছে। তবে এর মাঝখানে আরো বড় ঝামেলা হচ্ছে যে আমরা আজকে ময়মনসিংহে যে ঘটনাটা দেখলাম, এই ঘটনাটা একটা স্পষ্ট কঠিন বার্তা। কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে মতের অমিল, ময়মনসিংহের সভা স্থগিত। বরগুনাতে আপনার আমি যে নিউজটা দেখলাম, বরগুনা আপনার আচ্ছা, বরগুনাতে হচ্ছে 2 সমন্বয় গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ, সেখানে হালকা পাতলা রক্তারক্তির মতো অবস্থা। এখন কেন আসলে এগুলো হচ্ছে যদি আমরা দেখি, ইতিমধ্যেই আপনার কি বলা হয় যে ধরেন কয়েকজন সমন্বয়ক যারা আছে তারা ভাবছে যে এই টোটাল আন্দোলনটা ছাত্ররা করেছে। বাট এই দেশে হু ইজ স্টুডেন্ট? বাংলাদেশের প্রত্যেকটা ছাত্রের পেছনে একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে, প্রকাশ্যে অন্তরে। তো যারা যেই দলের, তারা কিন্তু সেই দলটারই আনুগত্য করছে। সোজা হিসাব কিন্তু এটা। যেমন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ছাত্রদল, ছাত্র শিবির বা আরো কিছু ছাত্র সংগঠন, কিন্তু তাদের পরিচয় কি? ছাত্র। এখন যখন শেখ হাসিনার পতনটাকে সবাই সম্মিলিতভাবে মিলে করলো, তখন এই যে যারা ছাত্র দলের সদস্য, সমন্বয়কদের যে সকল কথাবার্তা তারিখ যে উদ্দেশ্য করে, অথবা নির্বাচনকে উদ্দেশ্য করে, অথবা ফেসিস, তারপর হচ্ছে আরো নানান ধরনের ওয়ার্ড, এটাতে কিন্তু তারা মনে মনে ক্ষুব্ধ হচ্ছে। আর বিভিন্ন জায়গায় তারাও স্থানীয়ভাবে লোকালি তারাও চাচ্ছিল একটু ক্ষমতা বা ধরেন থাকে না ছাত্রলীগ যে ভাবসান, এই জিনিসটাকে ফিল করতে, কিন্তু কেন্দ্রীয় সমন্বয়কদের অনেকে এটা করছে না। আবার কেন্দ্রীয় সমন্বয়কদের বক্তব্যকে কেউ কেউ মনে করছেন এটা জামাতের পক্ষে যাচ্ছে, অথবা এটা এমন একটা বক্তব্য হয়ে যাচ্ছে যেটা নিয়ে আসলে মূল বিএনপি অন্তরে ক্ষোভ নিয়ে রাখছে। তারা টেকনিক্যালি কথা বলতেছে, কিন্তু বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে। এখন এটা বাংলাদেশ রাজনীতির দেশ। আওয়ামী লীগ সমন্বয়কদের হাতে লাঞ্ছিত বা ইতিহাস তৈরি হয়েছে, মনে মনে বিশাল ক্ষোভ। বিএনপি এই মুহূর্তে নমুনাটা দেখতেছে, যদি এই নমুনা চলতে থাকে বিএনপির জন্য কিন্তু একটু নেগেটিভ একটা সিচুয়েশন তৈরি হবে। তো এই সকল কিছু দেখা ধরেন আমরা যেটা দেখছি যে আজ থেকে 10 বছর পরে এই সমন্বয়করা তারা কিন্তু নানান ধরনের ঝামেলা ঝুঁকিতে পড়তে যাবে। এটা যখন পড়বে তখন বলবো কেন, কারণ কিছু জিনিস আমরা আইডিয়া করতে পারি। ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা হওয়ার কথা ছিল
অলরেডি ঢাকা থেকে কেন্দ্রীয় সমন্বয়করা সেখানে গিয়েছিল, কিন্তু স্থানীয় সমন্বয়কদের সঙ্গে কেন্দ্রীয় সমন্বয়কদের মতানৈক্য থাকায়, মানে মতের পার্থক্য থাকায় সভাটি স্থগিত করা হয়েছে। গতকালকে আপনার এই সভাটিকে স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যিনি বিভাগীয় সমন্বয়কদের সদস্য জাহাঙ্গীর আলম। তিনি বলছেন ময়মনসিংহের গ্রাউন্ড লেভেলে আরও কাজ করে সব মতানৈক্য দূর করে পরবর্তীতে সভাটিকে করা হবে। আপনার মানে যতটুকু বুঝছি আমরা সারা বাংলাদেশের মধ্যে ময়মনসিংহ সহ বরগুনা সহ বিভিন্ন জায়গায়, নরসিংদী আমরা যদি দেখি ঝামেলা, আবার দেখেন তিতুমির কলেজে সমন্বয়ক পরিচয়ে রোম দখলের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন। এখন কারা প্রকৃত সমন্বয়ক, এটাকে আইডেন্টিফাই করছে কারা? এখন স্থানীয়ভাবে বিভিন্ন কলেজ চলে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। আবার বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় সমন্বয়করা ঘোষণা দিচ্ছেন যদি কেউ সমন্বয়ক পরিধি চাঁদা দাবি করে তাদেরকে আইনের হাতে তুলে দেন। এখন এটা তো সবসময় হয় না, একটা সিন্ডিকেট ক্রিয়েট হয়ে গেছে। সো কিছু কিছু সমন্বয়ক তারা রাজপথে ছিল ওই আন্দোলনের সময়, কিন্তু এখন তাদেরকে লোভে পাইছে। যে কেউ রুম দখল করতেছে, কেউ বিভিন্ন জায়গায় ডিল করতেছে, লোকালি পলিটিক্যালি একটা মুভমেন্ট করতেছে, নানান ধরনের অপকর্ম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আবার অনেকে এখন সমন্বয় শব্দটার প্রতি বিরক্ত। আর এই মুহূর্তে কি মনে হয় আপনার যে সমন্বয়কটা আসলে কতদিন টিকবে? যে নমুনা এক সমন্বয়কারী বগুড়া গেল, তার মুখের এক্সপ্রেশন দেখেছেন, মানে হুমকি দেওয়ার ভাব দেখেছেন। তুই বগুড়ায় গেলি, সেটা জিয়া রহমানের জন্মস্থান, সেটা বিএনপির ঘাঁটি, তোর চেহারার এক্সপ্রেশন। আবার টাঙ্গাইলে এই সার্জিস হুমকি দেয়, এক ফ্যাসিস্ট নামিয়ে আর এক ফ্যাসিস্ট আনতে চায় না, মানে জামাতি ভাষায় কথা বলে, এক জুলুমকারী সরিয়ে আরেক জুলুমকারী আনতে চায় না। এইসব বেয়াদবের সাহস এত বাড়ল কিভাবে? এরা মনে করেছে যে আওয়ামী লীগকে নামিয়েছে এরা। তোরা মনে করিস তোরা কোর্ট আন্দোলন করতে গিয়ে মানুষকে জড়ো করেছিস, সাধারণ ছাত্রদের রক্ত ঝরা দেখে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, সকল দলের নেতা নেত্রী কর্মীরা ছাত্র নেতারা রাস্তায় নেমেছে, ছাত্র সংগঠন রাস্তায় নেমেছে, সরকার পতন ঘটিয়েছিস তোরা। আরে তোদের কোনো রোলই নাই সত্যি কথা বলতে গেলে। এটা প্রমাণ কিভাবে করা যায় জানিস? সিম্পল, এই কোঅর্ডিনেটরদের বলছি, এই যে সমন্বয়কারী তোদের বলছি, হ্যাঁ তোদের বলছি, তোদের মধ্যে যত ভালোবাসার সৃষ্টি হয়েছিল না, এটা গেছে আমার। একটা কাজ করি আমরা সবাই, চলুন সাধারণ জনগণ এদের থেকে সাপোর্ট উঠিয়ে দিই। আরে ছাত্র দল লাগবে না, ছাত্রলীগের এখনো এই যে মানে ছাত্রলীগ যে একটি তথস্থ অবস্থায় আছে, এই ছাত্রলীগই যথেষ্ট এই সমন্বয়কারীদেরকে এমন মাইক দিবে। এখনো স্টিল শেখ হাসিনা কথা বলুন, এই ছাত্রলীগই ওদেরকে হাত দিয়ে ভেঙে ফেলবে জায়গায় জায়গায়। বাংলাদেশে এত ক্ষমতা এখনো ছাত্রলীগ রাখে, ছাত্রদল লাগবে না। ওরা তো ছাত্রদলকে ঝাড়ি মারে, ছাত্রদল এখন ফুল ফোর্সে আছে। এদের বেয়াদবি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি, বেয়াদবি। এক একটা গরু মার্কা চেহারা, এক একটা একটু চুকু চুকু দাঁড়িয়ে রাখছে, এক একটা গরু মার্কা ফেস, গরু মার্কা কথাবার্তার স্টাইল। আরে আমাদের জেনারেশনের নেতাগুলি দেখোস না, দেখ তাকি দেখ, এই উপদেষ্টাদের ভিতরে আছে তো রেজওয়ালা, দেখ কি স্মার্ট, দেখ আদিল ভাইকে দেখ কি স্মার্ট, দেখ দেখ হারাম করে দল, মানে নতুন নতুন গজাইছে আর কি, তাই না? কিচ্ছু লাগবে না, ছাত্রদল সরে যাবে, ছাত্র তো সরে যাবে। ছাত্রলীগই তোদের হাড্ডি ভাঙবে, তখন বুঝবি সরকারকে ফালাইছে, বুঝবি জনগণ ফালাইছে না, তোরা ফালাইছিস। ছাত্রলীগই যথেষ্ট, যুবলীগ লাগবে না, আওয়ামী লীগ লাগবে না। এখনো স্টিল নাও, স্টিল নাও। এই যে নেতৃত্ব সংকটে যে আওয়ামী লীগ সাফার করছে এখন স্টিল, আমি তোদেরকে চ্যালেঞ্জ করে বলছি। আর ডক্টর ইউনূস রাজনীতি বুঝে না কিছুই, এই সকল সমন্বয়কারীদেরকে অতিরিক্ত প্রিভিলেজ দিচ্ছে, অতিরিক্ত প্রিভিলেজ। যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, তাদের পরিবারের জন্য সারা বিশ্ব থেকে সাহায্য আসবে, আসা শুরু করেছে। এই সমন্বয়কারীরা মূল মানে সমন্বয়কারী হবে এদের সাহায্য সহযোগিতা ডিস্ট্রিবিউট করার জন্য। কেন অন্যান্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠন নাই, ওরা কেন ইনভলভ হবে না? সব বিষয়ে এই সমন্বয়কারী আর সমন্বয়কারী 16 বছর 17 বছর সংগ্রাম করেছে সব রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো। ওরা কি বসে বসে আঙুল চুষবে? এরা কয় ফোটা রক্ত দিয়েছে এই সংগ্রামে। এই সকল সমন্বয়কারী হচ্ছে বেয়াদব শ্রেণী, আস্ত একটা বেয়াদব এগুলো। এদের কথাবার্তার স্টাইল, মুরব্বী বুঝে না, কিছু বুঝে না, কথাবার্তার স্টাইল। মুরব্বী বুঝানো হবে তোদেরকে বেশি বাড়াবাড়ি করলে। ডক্টর ইউনূস তোদেরকে অপান্ত হওয়া থেকে রক্ষা করতে পারবে না। ডক্টর ইউনূস যদি এদেরকে অতিরিক্ত প্রিভিলেজ দেওয়া বন্ধ না করে, না দূর ছাত্র দল লাগবে না, যুব দল লাগবে না, বিএনপিও লাগবে না, শুধু ছাত্রলীগ এদেরকে যদি অপান্ত ঘোষণা করে না, বঙ্গোপসাগরে ফেলাই দেবে ভিতরে এসব সমন্বয়কারী। তখন বুঝবে সংগ্রাম কারা করেছে, তখন বুঝবে সমন্বয়কারী সরকার পতন ঘটিয়েছে। ওরা যে ঝাড়ি মারে 15 মিনিটে ফেলে দেবো, 15 মিনিটে মিডিয়া বন্ধ করে দেবো, 15 মিনিটে পত্রিকা বন্ধ করবে, 15 মিনিটে করবে, 15 মিনিটে করবে, 10 মিনিট আলটিমেটাম দিয়ে শুধু ছাত্রলীগকে তাদেরকে সমুদ্রে ফেলে দেবে, বঙ্গোপসাগরে ফেলে দেবে। আর যদি তোরা বিএনপিকে খেপাস, ছাত্রদলকে খেপাস, আর বেয়াদবি বন্ধ না করিস, এই সার্জিস এই যে হাসান আব্দুল্লাহ আর বাকি কটা আছিস, ছাত্রদল যদি তাদেরকে অপান্ত ঘোষণা করা শুরু করে না, ছাত্রলীগকে ফেলবে বঙ্গোপসাগরে, আর ছাত্রদল তোদেরকে ফেলবে ওই দূরে নিয়ে টাই না প্রশান্ত। অতীত আওয়ামী লীগ সরকারের সময় পুলিশ ব্যবহৃত হয়েছে তার দলীয় বাহিনীর মতো, এটা রাষ্ট্রীয় বাহিনী ছিল না। পুলিশকে ব্যবহার করে অবৈধ ক্ষমতা টিকিয়ে রেখেছিল শেখ হাসিনা। ফলে শেখ হাসিনা পতনের পর বিরাট ঝড়ঝাপটা গেছে পুলিশের উপরে। এখন পুলিশ দায়িত্বে ফিরে আসতে শুরু করেছে, কিন্তু আমরা পুলিশকে সঠিকভাবে তার দায়িত্বে ফিরে আসতে দিতে চাই কিনা খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এবং সরকারকে পদক্ষেপ নিতে হবে। আমরা দেখছি পুলিশ আস্তে আস্তে দায়িত্বে ফিরে আসছে এবং এখনো খুব উল্লেখযোগ্য সংখ্যক পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং কনস্টেবল পর্যায়ের লোকজন সবাই ফিরে আসেনি। তাহলে এই পুলিশকে কিভাবে কাজ করানো যাবে? এবং আমরা এখনো পুলিশকে যখন বিভিন্ন জায়গায় দেখি, তাদের শরীরী ভাষায় কনফিডেন্স দেখি না। বিভিন্ন জায়গায় শোনা যায় থানার বাইরে তারা যেতে চান না, বিশেষ করে সন্ধ্যার পর। ঢাকা শহরে তো আমরা দেখছি প্রায় সব রাস্তায় সন্ধ্যার পর ট্রাফিক পুলিশ থাকে না। তো তারা এতটাই ইনসিকিউরড বোধ করছেন। কারণ আছে, নিশ্চিতভাবেই আছে। পুলিশের উপরে যা হয়েছে এই ঘটনার পর, 5 অগস্টের পর
সেটাকে কেউ অনিবার্যতা দেওয়ার চেষ্টা করতে পারেন, এটা একরকম অনিবার্য হয়তো ছিল, কিন্তু যা ঘটেছে সেটাকে আমরা কোনোভাবেই সমর্থন করি না। আমি এটা নিয়ে আলাদা করে কথা বলেছিলাম। আমি জানি শেখ হাসিনা চেয়েছেন বলে পুলিশ এরকম হয়েছে, এগুলো যুক্তি না, সত্যিই জানি। কারণ আইন বহির্ভূত কোনো কাজ করার জন্য পুলিশ আসলে বাধ্য নয়। পুলিশ আইন দেখিয়ে যে কোনো অন্যায় এবং অবৈধ আদেশ পালন করা থেকে বিরত থাকতে পারে। যাই হোক, পুলিশ যখন আসতে শুরু করেছে এবং আমরা পুলিশ ছাড়া বাংলাদেশে একটা মোটামুটি নিরাপত্তা নিশ্চিত করতে পারবো, সারা পৃথিবীতে একটা আধুনিক রাষ্ট্র পুলিশ ছাড়া চলবে না, এগুলো সব আমরা জানি। কিন্তু পুলিশকে আসতে দেওয়ার ক্ষেত্রে সরকারকে যথেষ্ট রকম তৎপর বা করিতকর্মা কি আমরা দেখছি। একটা ঘটনা নিয়ে কথা বলতে চাই। একটা হেডলাইন এরকম, থানায় পুলিশ কর্মকর্তাকে লাঞ্ছিত করলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীদের একাংশ। এটা একটা ভিডিও আছে, আমি ভিডিওটা মন্তব্যে দিয়ে দিব, আপনারা একটু দেখবেন। সোমবার থানা চত্বর এমন ঘটনা ঘটে, এই সময় শিক্ষার্থীরা থানার ভেতর থেকে টেনে হিঁচড়ে ওই পুলিশ কর্মকর্তাকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তবে আরেক দল শিক্ষার্থী এই পুলিশ কর্মকর্তাকে রক্ষায় এগিয়ে যান। এক পর্যায়ে বাদানুবাদের জের ধরে সেখানে ঘটে পুলিশ কর্মকর্তাকে নাজেহালের ঘটনা। খোঁজ নিয়ে জানা গেছে চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকায় একটি অভিযোগের তদন্ত করতে গিয়ে পুলিশ কর্মকর্তা দুই পক্ষের রোষান হলে পড়েন। পরে বিস্ময়িত শিক্ষার্থীদের জানানো হলে তারা থানায় ছুটে যান। তারপরে এ নিয়ে কিছু কথাবার্তা আছে, চাপা উত্তেজনা আছে, দাপ্তরিক কাজ চলছে ইত্যাদি ইত্যাদি। এরপরেই একটা নিউজ এসছে, সেটা হলো চাঁদপুরে যে ঘটনা ঘটেছে সেখানে সেই পুলিশ কর্মকর্তার কাছে ক্ষমা চেয়েছেন শিক্ষার্থীরা। মানে ক্ষমা আমরা করব কিনা, করা উচিত হবে কিনা, একটা কথা খুব সিরিয়াসলি মনে রাখা দরকার। থানা থেকে টেনে হিঁচড়ে পুলিশকে বের করে যে হেনস্থা করা হয়েছে, আপনারা ভিডিওটা যারা দেখেছেন তারা বুঝবেন। মানে এটা একটা খুব কমন ট্রেন্ড ইন রিসেন্ট টাইমস। আপনি একটা মব তৈরি করতে পারেন, আপনি শিক্ষার্থী নাম দিয়ে মব তৈরি করে আপনি যে কোনো কিছু করার লাইসেন্স পেয়ে যান, যে কোনো কিছু করার লাইসেন্স পেয়ে যান। তাই হলো এখানে, তাই ঘটলো এখানে। একটা কথা মনে রাখা দরকার, এই রকম ঘটনায় যদি সরকার উল্লেখযোগ্য এবং ভিজিবল, যেটা দেখা যায়, এমন পদক্ষেপ না নেয়, এই ঘটনাগুলো ঘটতে থাকবে। এই যে একটা ঘটনা ঘটলো, থানা থেকে একজন পুলিশ অফিসারকে টেনে হিঁচড়ে শিক্ষার্থীরা, খুবই ছোট ছোট শিক্ষার্থীরা টেনে হিঁচড়ে বের করে নিয়ে যা ইচ্ছে তাই করছেন, হেনস্থা করছেন। এটা পুলিশের মনোবলে আবার নতুন করে বাধা তৈরি করলো। মনোবল তৈরি হওয়ার ক্ষেত্রে পুলিশ কিন্তু কনফিডেন্ট না হলে এই দেশে তার দায়িত্ব পালন করতে পারবে না। এই দেশে না, কোনো দেশেই সে তার দায়িত্ব পালন করতে পারবে না, কারণ পুলিশের দায়িত্ব সবার চাইতে আলাদা। সে অপরাধীকে কনফ্রন্ট করে, সে যখন অপরাধীকে কনফ্রন্ট করে তার মনোবল দরকার হয়, তার সাহস দরকার হয়। আর কোনো তেমন কোনো চাকরি নেই যেগুলোতে এটা করতে হয়, যে কোনো পর্যায়ে। তার কাজই মোটা দাগে পুলিশ নন অপরাধীকেও ফেস করে, নন অপরাধীও পুলিশের কাছে যেতে হয় নানান সাহায্যের জন্য, নানান কাজের জন্য। এই যে আমরা ট্রাফিক পুলিশকে ফেস করতে হয়, কিন্তু মূলত তারা ডিল করেন অপরাধী এবং অনেক ক্ষেত্রে অনেক বড় বড় অপরাধীকে নিয়ে। সুতরাং বাংলাদেশে একটা যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী, আইনশৃঙ্খলার পরিস্থিতি যদি উন্নতি ঘটাতে হয় তাহলে সেটা করতে হবে। যে কথাটা বলছিলাম যে ক্ষমা চাওয়া কি যথেষ্ট, তারা ক্ষমা চেয়েছেন, আমি এটুকুকে অ্যাপ্রিসিয়েট করি, কারণ তারা বুঝতে পেরেছেন। কিন্তু আমি মনে করি এই ধরনের অপরাধের ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার। যার উপরে ঘটনা হয়েছে তিনি নিজে মামলা না করতে পারেন, কিন্তু এইরকম অন ক্যামেরা ঘটা ঘটনা, যেটা আমাদের ডেটা আছে, এটা আমরা দেখছি, সেটার বিরুদ্ধে আমি ব্যক্তিগতভাবে মনে করি পদক্ষেপ নেওয়া দরকার। কারণ এই ক্ষমা চাওয়া পরবর্তী ঘটনা ঠেকানোর জন্য যথেষ্ট না। আমি বর্তমান প্রেক্ষাপটে মনে করি যে এই ধরনের কাজ করলে এটা শাস্তিযোগ্য অপরাধ এবং শাস্তির জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে। এই রকম একটা ভিজিবল পরিস্থিতি না থাকলে পুলিশের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। আমি যা দেখলাম এই কয়েকদিনে অন্তত পুলিশ যতটুকু তার দায়িত্বে এসছে, একজন পুলিশ অফিসারের এরকম হেনস্থার ঘটনা নিশ্চিতভাবে তাদের কনফিডেন্সে আবার একটা ধাক্কা দিয়েছে। এই ধাক্কা আমাদের জন্য কোনোভাবেই ভালো কিছু না। কিন্তু সরকার যদি পদক্ষেপ নেয় যে কোনো ফর্মে, আমি বারবার বলছি যে এটাকে আলটিমেটলি এটাকে ঠিকঠাক করা যায় কিনা, সেটাকে বাস্তবায়ন করা যায় কিনা জানি না, কিন্তু পদক্ষেপ নেওয়াটা আমরা দেখতে চাই। এটার জন্য মামলা হওয়া দরকার আছে। হ্যাঁ, কেউ বলতে পারেন মামলা তো পুলিশই করবে, ছাত্ররা এসে আবার থানায় এটা করবে। যদি তা করার পরিস্থিতি এসে থানায় নিরাপত্তার ব্যবস্থা করা হোক, প্রয়োজনে সেনাবাহিনী দিয়ে, আমাদের সেনাবাহিনী তো এখনো আছে, যৌথ বাহিনী বিভিন্ন ক্ষেত্রে অস্ত্র উদ্ধারে কাজ করছে, তাদেরকে কাজে লাগানো হোক, কিন্তু মামলা হওয়া দরকার এটা নিয়ে। এবং পরবর্তীতে এটা নিয়ে আবার এখানে মামলা বললে একটা প্রশ্ন থেকেই যায়, যখন একটা মব করে কাজ করে পুলিশ সজ্ঞাত তাদের পুরনো অভ্যাস মতো নানান জনকে দিয়ে নানান রকম বেআইনি কাজ, ধান্দা ইত্যাদি করে, সেরকম হবে না, এটা নিশ্চিত করে মামলা করা দরকার। এবং ওখানে ভিডিও ফুটে যাচ্ছে, সুতরাং যথেষ্ট পরিমাণ অভিযুক্তকে আমরা পেতে পারি। আমি বলছি না তাদেরকে ধরেই একেবারে ভয়ঙ্কর করে শাস্তির মধ্যে দিতে হবে, কারণ এদের মধ্যে অনেকে আমি ধারণা করি ভিডিওতে যা দেখলাম মাইনার, যে সেটাও হয়ে থাকে, সেটার জন্য মামলা হবে এবং সেটার জন্য সেটা তাদের শিশু আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নেওয়া দরকার হবে। কারণ আমরা বহু ক্ষেত্রে দেখেছি অত্যন্ত কম বয়সের শিশুরা স্কুলে টিচারদেরকে হেনস্থা করছেন, পেটাচ্ছেন, এরকম ভিডিও আমাদের সামনে এসছে। সুতরাং এই মব তৈরি, সেটা যদি শিশুরাও করে থাকেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া দরকার ইমিডিয়েটলি, কারণ অনেক ক্ষেত্রে বুঝিয়ে বা আহ্বান জানিয়ে আসলে হচ্ছে না। ডক্টর ইউনূস গতকাল তার যে ভাষণ ছিল সেখানে আইন নিজের হাতে তুলে না নিতে আহ্বান জানিয়েছেন এবং বলছে শাস্তিও নেবেন, কিন্তু এই কথাগুলো মুখে বললে হবে না। সরকারের উচিত হবে বেশ কিছু ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া এবং সেটাকে মিডিয়ার মাধ্যমে ভিজিবল করা। বিশেষ করে পুলিশ, আমি রিপিট করছি বারবার,
আমরা তো সব পুলিশ বাতিল করে দেই নাই। আমরা যে পুলিশদেরকে এখন মনে করছি যে তারা ফিরে আসুক, তাদের অতীতে যা যা করেছে বা অতীতের সবাইও যে এই ধরনের কাজে জড়িত ছিলেন তা না, অন্তত যারা ফিরে এসেছেন তারা একটা সাহস দেখিয়ে যারা ফিরে এসেছেন আমাদের তাদের পাশে থাকা উচিত। যেহেতু আমরা মনে করছি তাদেরকে আমরা কাজে লাগাবো, আমরা বাতিল করে দিলে ভিন্ন কথা ছিল, সব পুলিশ বাতিল, নতুন করে আমরা পুলিশ নেবো, সেটা খুবই ইমপ্র্যাকটিক্যাল চিন্তা। কিন্তু যদি সেটা করতাম কথা ছিল, কিন্তু যাকে আমি বলছি দায়িত্বে আসার জন্য, যারা দায়িত্বে আসছেন তারা কাজ করতে শুরু করেছেন, তাদেরকে এবার আমাদের সোসাইটিতে অ্যাকসেপ্ট করতে হবে। সুতরাং পুলিশ আগে কি করেছে সেটা ভেবে, সেটা চিন্তা করে পুলিশের উপরে চড়াও হওয়া, হুমকি দেয়। আমি শুনেছি রাস্তায় ট্রাফিক পুলিশকে অনেকেই এখন গাড়ি চালক, বাইক চালক, রিক্সা চালক হুমকি দেন তাদেরকে বেআইনি কিছু করতে বাধা দেওয়ার ক্ষেত্রে। এই প্রবণতা থেকে আমাদের সরে আসতে হবে। কিন্তু আমরা সরি বা না সরি, রাষ্ট্র নসিহত করবে, কিন্তু রাষ্ট্রের কাজ হচ্ছে বল প্রয়োগ করা, যেখানে ন্যায্যতার সাথে। এটা জরুরি। আপনি অন্যায্য বল প্রয়োগ করলে আপনি আসলে রাষ্ট্র থাকেন না, আপনি মগের মুলুক হয়ে যান। কিন্তু আপনি যদি ন্যায্যভাবে বল প্রয়োগ করেন তখন আপনি এটা রাষ্ট্র। সুতরাং রাষ্ট্রকে তার এক্সিস্টেন্স প্রমাণ করতে হবে, আদারওয়াইজ আমাদের সামনে খুব খারাপ সময় অপেক্ষা করছে। সময় যত যাচ্ছে আমাদের বিজয়ের আনন্দ আস্তে আস্তে থিতিয়ে আসবে, তখন এই সংকটগুলো মাথাচাড়া দিবে, যেটা কোনোভাবে আমরা সহ্য করতে পারি না। আমরা এই কারণে অন্তত এই এত রক্ত দিয়ে, এত আহত হয়ে, এত মূল্য দিয়ে আমরা শেখ হাসিনাকে বিতাড়ন করিনি। এই কথাটা আমাদের মনে রাখা দরকার। সরকারকে বারবার বলছি, মানুষের বিজয়ের আনন্দ থিতি আসেই এবং এর মধ্যেই, এই অল্প সময়ের মধ্যেই এগুলো সারফেস করতে শুরু করেছে। এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি ঠিক না করা যায়, আর সবকিছু একেবারে ব্যর্থ হবে। আমি গত ভিডিওতেও বলেছি, সংস্কার এটা সেটা মানে সাধারণ মানুষের কাছে, সাধারণ মানুষ এগুলো বোঝেও না। পুলিশ কেন কাজ করতে পারে না সেটার জন্য পুলিশের সংস্কার থাকুক, কিন্তু এক্সিস্টিং যে ডে টু ডে লাইফের যেসব নিরাপত্তা বিষয়, আইনশৃঙ্খলা বিষয় আছে, সেগুলো পুলিশকে শক্ত হাতে ডিল করতে হবে, ন্যায্যতার সাথে ডিল করতে হবে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।